সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আমার বাম দিকে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহসভাপতি নাজিফা জান্নাত। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 2রা জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বিভিন্ন স্থানে বিএনপি সমর্থকদের বাড়ি ঘরে হামলা, লুটপাট। 2010 আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল, মাহমুদুর রহমানকে গ্রেফতারে অভিযান। 2012 লুটপাট ও দুর্নীতি করতেই বর্ষা মৌসুমে এডিবি বাস্তবায়ন। 2014 আওয়ামী লীগ নিজেরা নিজেদের গুম খুন করছে, মির্জা ফখরুল। 2016 জয়পুরহাটে গুলিতে মাদক ব্যবসায়ী নিহত। 2017 ডক্টর ইমরান এইচ সরকারের জন্য ছাত্রলীগের 500 পচা ডিম। 2018 একরামের স্ত্রীর অভিযোগ খতিয়ে দেখছে র্যাব। 2019 বাংলাদেশ এখন নতজানু হয়ে গেছে, ফখরুল। 2021 অতিরিক্ত ডিআইজি হলেন হারুন। 2022 বোরো মৌসুমে অস্থির চালের বাজার, নেপথ্যে কর্পোরেট ব্যবসায়ী। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব। শুরুতেই যাচ্ছে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছ থেকে। 2009 সালের একটি সংবাদের শিরোনাম দেখছি আমরা, বিভিন্ন স্থানে বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলা, লুটপাট। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। ওই সময়ই আওয়ামী লীগ আসলে বিএনপির উপরে এভাবে নির্যাতন নিপীড়ন শুরু করে দিল এবং বাড়িতে হামলা, লুটপাট কেন সূচনা করেছিল? আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই তার প্রতিপক্ষ যারা ছিল তাদেরকে নিশ্চিহ্ন করার একটা মিশন নিয়ে তারা কাজ করছিল। আওয়ামী লীগের প্রতিপক্ষ স্বভাবতই হচ্ছে বিএনপি, কারণ আওয়ামী লীগ চেয়েছিল সারা জীবন ক্ষমতা থেকে যেতে, তাদের আদর্শকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তাদের যে ফ্যাসিবাদী আচরণ, সেই আচরণ শুরু করেছিল ক্ষমতার যাওয়ার প্রথম দিন থেকেই। তো সেটাকে কেন্দ্র করে আপনি যদি অতীতের কথা চিন্তা করেন, যে 2006 থেকে 2008 পর্যন্ত যে অগণতান্ত্রিক ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকার ছিল, সেই সময় থেকেই কিন্তু বিএনপিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা তারা নিয়েছিল। এবং ওই ফখরুদ্দিন মনিউদ্দিন সরকারের আমলে যেদিন শপথ হয়েছিল, সেই শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছিল যে এটা আমাদের আন্দোলনের ফসল, ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকার। এবং সেই সময় আপনি ফখরুদ্দিন মনিউদ্দিন ক্ষমতা আসার পরে আপনি দেখবেন যে অনেক রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছিল, যারা এমপি ছিল সাবেক, বা মন্ত্রী ছিল, বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের সুবিধা গ্রহণ করেছিল। কিন্তু আপনি যদি একটু হিসাবটা মিলিয়ে দেখেন, দেখবেন যে তারা সেই সময় খালেদা জিয়াকে গ্রেফতার করেছে, সাথে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো গ্রেফতার করেছে। তো তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো তারা কিন্তু কোনো রাষ্ট্রীয় পদে ছিলেন না। তাদের অপরাধ ছিল শুধুমাত্র বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি হতে পারে, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হতে পারে, সেই কারণে তাদেরকে টার্গেট করা হয়েছিল। এবং ক্ষমতা আসার পরে আপনি দেখেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামটা পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে। তারা আসার পরে জিয়াউর রহমানের নামে যে কোনো স্থাপনা ছিল, খালেদা জিয়ার উদ্বোধনকৃত বিভিন্ন মুরালগুলি ভেঙে ফেলা হয়েছিল। অর্থাৎ শেখ হাসিনা, জিয়াউর রহমান, জিয়া পরিবার এবং বিএনপি এই দুটো জিনিসকে একসাথে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু জিয়া পরিবার এবং বিএনপি ধ্বংস হবার মতো না, সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। এবং তারা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে শুধু হামলা করে নাই, মায়ের সামনে থেকে বিএনপির তার সন্তান হয়তো বিএনপি করে, ছাত্রদল করে, যুবদল করে, তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে।
ফ্যাসিবাদ যে স্টাবলিশ করবেন বা তার শাসন ব্যবস্থা যে ফ্যাসিবাদী করে ফেলবেন, এটি তার পরিকল্পনার অংশ হিসেবেই করেছিলেন। তিনি তো ঘোষণাই দিয়ে এসছেন যে আমি রাজনীতি করি আমার বাবার হত্যার প্রতিশোধ করবার জন্য। দেশের মানুষের জন্য কখনো হাসিনা রাজনীতি করেন নাই। তিনি প্রতিহিংসাপরায়ণ রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসই হচ্ছে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, খুন, ধর্ষণ, অর্থাৎ ফ্যাসিবাদ এবং দুঃশাসন এবং আওয়ামী লীগ এক এবং অভিন্ন। গণতন্ত্র, দেশপ্রেম, মানুষের বাক স্বাধীনতা এবং আওয়ামী লীগ দুটি ভিন্ন জিনিস। গণতন্ত্র, দেশপ্রেম এবং বাক স্বাধীনতা এটি জিয়াউর রহমান এবং বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা এটি হনন করেছিল শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে মানুষের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, ভোটের অধিকার মানুষ হারিয়েছে, মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে। ৭৪-এর ৭৫-এর দুর্ভিক্ষের শুরু হয়েছে সেই শেখ মুজিবের আমলে। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল শেখ মুজিবের আমলে। ঠিক একই ক্যাটাগরি শেখ মুজিবের একেবারেই সুযোগ্য উত্তরসূরি হিসেবে শেখ হাসিনা সেই একই স্টাইলে ফ্যাসিবাদের কার্যক্রম প্রথম দিন থেকে শুরু করেছে এবং তিনি সারাটা বছর প্রতিশোধ পরায়ণ রাজনীতি করেছেন, প্রতিহিংসার রাজনীতি করেছেন। একটা রিক্সাওয়ালা, একটা মূর্খ মানুষও জানে বেগম খালেদা জিয়ার গণতন্ত্র এবং দেশপ্রেম সম্পর্কে তার যে আপসীনতা, তার যে ন্যায়পরায়ণতা, তার যে মানবিক মূল্যবোধ, তার যে ব্যবহার, কথাবার্তা, সমস্ত স্বাধীনতার ঊর্ধ্বে বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছিল কি জন্য? শুধুমাত্র শেখ হাসিনা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। রহমতুল্লাহ ভাই, আসলে প্রতিহিংসার রাজনীতির দিকে শেখ হাসিনার কেন ঝুঁকতে হলো? কারণ হচ্ছে শেখ হাসিনার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আন্দোলন করেছে, এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনা এরশাদের কাছে নৈতিকভাবে পরাজয় বরণ করেছে। যেখানে বেগম খালেদা জিয়া দেশনেত্রী উপাধি পেয়েছেন যে আন্দোলন করে, সেই আন্দোলন করে একই আন্দোলন করে শেখ হাসিনা জাতীয় বিশ্বাসঘাতক বেঈমান হিসেবে তিনি জাতির কাছে তাকে প্রমাণিত করেছেন এবং জাতি তাকে জাতীয় বেঈমান হিসেবে সেখান থেকে চেনে। দ্বিতীয় হচ্ছে 1991 সালে বেগম খালেদা জিয়ার পাশে কোনো সিনিয়র নেতা ছিলেন না। বিএনপির বহু নেতা তখন জাতীয় পার্টিতে যোগদান করেছে এবং আপনি দেখবেন যে নমিনেশন দেওয়ার মতো কোনো ভালো কোনো সিনিয়র ক্যান্ডিডেট ছিল না বেগম খালেদা জিয়ার কাছে। যেমন আপনার সাদেক হোসেন খোকা একটা কমিশনার ছিল, তাকে বেগম খালেদা জিয়া এক প্রকারের নির্দেশ দিয়ে তাকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রার্থী করেছিলেন। এখানে মেজর মান্নান এমপি হয়েছিল, মেজর মান্নানকে নমিনেশন দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। মেজর মান্নানের কেউ কোনোদিন নামও শুনিনি। হঠাৎ করে একজন অখ্যাত মেজর মান্নান সে ধানের শীষের প্রার্থী হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। শেখ হাসিনা মানসিকভাবে 1991 সালের নির্বাচনে মানসিকভাবে তিনি ছায়া মন্ত্রিসভা গঠন করেছিলেন। তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, শুধু ঘোষণাটা বাকি, এরকম একটা পরিস্থিতি। সেইখানে তার আচরণ, তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার এবং মানে এই সমস্ত বিশ্লেষণ করে মানুষ এক রাতের মধ্যে তার যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য ছিল, সেই বক্তব্যে মানুষ বুঝে নিয়েছে যে এই মহিলা চরম প্রতিহিংসাপরায়ণ, তার মধ্যে দেশপ্রেম নাই, তিনি গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধাশীল না, জাতীয় বেঈমান, জাতীয় বেঈমানের সন্তান। সেই হিসেবে কিন্তু মানুষ তাকে ভোট দেয়নি। 91 সালে বেগম খালেদা জিয়া বিরোধী দল নেত্রী হওয়ার জন্য প্রস্তুত। উনি মাত্র ঘর থেকে এসে একজন নবীন রাজনীতিবিদ, শুধু জিয়াউর রহমানের স্ত্রী এবং তার যে আপসহীন ভূমিকা, সেই কারণে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে ছিল আসলে প্রতিহিংসার মূল কারণ। এবং এইটা ছিল প্রতিহিংসা। এবং আরেকটা বিষয়, সেটা আপনি দেখবেন যে শেখ হাসিনা সে মনে করে তার বাবা এবং তার সব কিছু হচ্ছে তার। সেইখানে উনি 3টি আসন থেকে, তখন 5টি আসনে নির্বাচন করার সিস্টেম ছিল, রেওয়ায়ত ছিল। সেই 5টি আসনের মধ্যে শেখ হাসিনা সাহস করে 3টি আসনে নির্বাচন করেছিলেন। ঢাকা থেকে 2টো আর তার গোপালগঞ্জের একটা। গোপালগঞ্জেরটা কোনো রকম উনি জয়লাভ করেছেন, কিন্তু ঢাকার 2টা পরাজিত হয়েছেন। আর বেগম খালেদা জিয়া 5টা জেলা থেকে ভাগ করে 5টি জায়গা থেকে নির্বাচন করেছেন এবং 5টি আসন থেকে মানুষ তাকে নির্বাচিত করেছে। সেই আসনগুলো তিনি যেতেও পারেন, মানে জনপ্রিয়তাই কাল হয়েছিল। এইটাই হচ্ছে তার প্রতিহিংসার কারণ। বেগম খালেদা জিয়াকে তিনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সেই দিন থেকে টার্গেট করে বেগম খালেদা জিয়াকে তিনি
চেয়েছিলেন অপদস্থ করতে, রাজনীতি থেকে বিদায় করতে, তার বিরুদ্ধে অপপ্রচার এগুলো করে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কালিমা লেপন করতে চেয়েছিলেন, ব্যর্থ হয়েছে। ধন্যবাদ রহমতুল্লাহ ভাই। নাজিফা জান্নাত, একই বিষয় বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হলো প্রতিহিংসা, এবং যখন আমরা গণতন্ত্র বলি তখন তো নানান মত, নানান পথ, অনেক দল, এগুলো থাকবে স্বাভাবিক। বাংলাদেশের যে 54 বছরের রাজনীতির ইতিহাস, এই ইতিহাসের সময়কালে আমরা আসলে কাল তৈরি করেছি রাজনীতির ক্ষেত্রে। এক একজন মানুষ, তাকে আমরা, যেমন আমি যদি শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে বলি, তাহলে তাকে কি উপাধি দেওয়া হয়েছিল? বঙ্গবন্ধু। তো বঙ্গবন্ধু বলে আসলে তাকে কি বোঝানো হয়েছিল? যে তিনি আসলে সকল ধরনের সমালোচনা, আলোচনা, এই সকল কিছুর ঊর্ধ্বে, তিনি আসলে কোনো ভুল করতে পারেন না, তিনি বঙ্গের বন্ধু। পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও কিন্তু এই প্রবণতাটাই আমি অবজার্ভ করেছি, যে এখানে কাল তৈরি করা হয়। উনি বলছিলেন, সেটা ঠিক, জিয়া রহমানের কথা আসবে, এখানে খালেদা জিয়ার কথা আসবে, শেখ হাসিনা, তাদের তো তাকেও মানে জননী শেখ হাসিনা এই ধরনের উপাধিও দেওয়া হয়েছিল। নানান করে, নানানভাবে এই ধরনের যেই আলোচনাগুলো আসে, আমার মনে হয় এটা করে আমরা আসলে যেটা করি, যে একজন মানুষকে বা একজন নেতাকে, যিনি দেশের গুরুত্বপূর্ণ পদ হোল্ড করেন, হয়তো তিনি প্রধানমন্ত্রী হলেন বা রাষ্ট্রপতি হলেন, এই ধরনের পদগুলোতে তাকে যখন এরকম কাল তৈরি করা হয়, তিনি আসলে সকল ভুলের ঊর্ধ্বে, তখন আসলে আমরা যে কাজটা করি, যে তার যেই সমালোচনার জায়গা, সেটাকে আমরা একপাশে রেখে দিই। আমার মনে হয় এই যে প্রবণতাটা, এই প্রবণতার মাধ্যমে আমরা এক ধরনের বর্গভিত্তিক রাজনীতি করি, কালভিত্তিক রাজনীতি করি। এই কালভিত্তিক রাজনীতি করে আমরা আসলে দেশের কথা ভুলে যাই, যে সর্বোপরি দেশের আসলে কিসে লাভ হবে, কিসে ক্ষতি হবে, এই জায়গাটায় আমাদের মনোযোগটা সরে গিয়ে আমার নেতা বা আমার নেত্রীকে ডিফেন্ড করার জন্য আমার রাজনৈতিক যে সকল কর্ম আমি পরিচালনা করি, বা যেই ধরনের আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমি যাই, যে ধরনের নীতি নির্ধারণ আমাকে করতে হয়, সেখানে আমার দেশের প্রশ্নটা উজ্জ্বল হয়ে যায়, এবং ওই যে আমার কালভিত্তিক রাজনীতি, সেটাই আমার সামনে এসে পড়ে। তখন কি হয়, আমার নেতাকে কেউ একজন কথা বলেছেন, কে বলেছে, তাহলে কেন বললো, এই ধরনের আলোচনার মধ্যে আমরা যাই, রিভেঞ্জফুল আলোচনার মধ্যে আমরা চলে যাই। এই সময়টা তো আমার মনে হয় আমরা এই জায়গাটার মধ্যে এখনো বিচরণ করছি। তো আমার কাছে মনে হয় যে আমরা যখন এই ক্রিটিসিজমটা করি, সেটা আমাদের পজিটিভলি নেওয়া উচিত, যে আমি যে ক্রিটিসিজমটা, ক্রিটিসিজম থেকে তো শিক্ষা নিতে হবে, লেসন নিতে হবে। একদমই মানে আমরা কি আসলে 5 আগস্ট পরবর্তী সময় লেসন নিতে পেরেছি কিছু? আমরা মনে হয় খুব অল্প কিছু জায়গায় শুরুর সময়টাতে আমরা এই লেসনটা ধরে রাখতে পেরেছিলাম। এখন এইটার বাইরে গিয়ে এখন এসে আমরা আবার ওই একই প্রবণতার মধ্যে ঢুকে যাচ্ছি। তো আমার মনে হয় এটাকে আসলে রিস্টোর করার জন্য, এই যে প্রতিহিংসার রাজনীতি কিন্তু শুধু একটা দলের জন্য ক্ষতিকর না, একটা দেশের যে মানুষজন এবং সর্বোপরি যে আমরা আপামর জনগণের কথা বলি, দেশের ভালোর কথা বলি, এটা দেশের ভালোর জন্য এটা হুমকি স্বরূপ। কারণ আপনি যখন প্রতিহিংসার রাজনীতি করবেন, আপনি কিন্তু দেশের জন্য নিজেকে মানে একজন নিবেদিত রাজনৈতিক কর্মী হিসেবে ভাবছেন না, আপনি শুধু একটা দলের, একটা মতের হয়ে আপনি নিজেকে ভাবছেন। দেখেন, আমাদের দেশে যখন হচ্ছে একজন প্রধানমন্ত্রী বা দেশের যারা সংসদে যাবার আগে তো তারা শপথ পাঠ করেন যে আমি যে কোনো ধরনের ইমোশনের অনুভূতি, হিংসা, রাগ, ক্ষোভ, অভিমানের বশবর্তী হয়ে আমি কোনো ধরনের কাজ করব না, এবং আমি দেশের মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। তাই তো, কিন্তু আমরা দেখেছি কি শেখ হাসিনার সময় কি হয়েছে, এই যে তিনি ফ্যাসিস্ট হয়ে উঠেছেন। কেন হয়ে উঠেছেন? কারণ তিনি শুধু তার দলের পারপাস সার্ভ করা ছাড়া, নিজেকে ওই সুপ্রিম জায়গায় দেখা ছাড়া তিনি দেশের আপামর জনগণের কথা ভাবেন নাই। তিনি তার পরিবার, ওই একই কান্নার রাজনীতি, তার পরিবারের সাথে কি হয়েছে, তার পরিবারের সাথে কি হয়েছে, এটা বলতে বলতে তিনি আসলে দেশের অনেক মানুষকে, তিনি বাবা হারিয়েছেন না, এটাই তো তিনি বারবার বলতেন, কিন্তু তিনি তো দেশের অনেক সন্তানকে পিতৃহারা করেছেন তার বিভিন্ন কালাকানুনের মধ্য দিয়ে। তিনি করেছেন না, তুলে নিয়ে চলে গিয়েছেন, তাদেরকে আয়না ঘরে রেখেছেন, ডিবি কার্যালয়ে চলে গেছে, এরকম অনেক ঘটনাই তো আমরা জানি। ক্রস ফায়ারে তিনি খুন করেছেন, হয়েছে না এই ঘটনাগুলো? তিনি যেই বাবা হারানোর কথা বলেন, এরকম অসংখ্য জায়গায় আমরা শুনেছি। ওই যে একটা বিখ্যাত অডিও আমরা শুনেছিলাম যে, বাবা তুমি কান্না করতেছো, যে তার যমজ সন্তান ছিলেন, তিনি শেষ মুহূর্তে তার সন্তানকে একটু করে কল করেছিলেন,
তাকেও তো এইভাবে মেরে ফেলা হয়েছে। তো তিনি তো আসলে দেশের জনগণের হয়ে উঠতে পারেন নাই, তিনি ওই বর্গভিত্তিক রাজনীতি, নিজের পরিবার ভিত্তিক রাজনীতি এবং নিজের দলের পারপাস সার্ভ করতে গিয়ে তিনি দেশের মানুষের কথা ভুলে গিয়েছেন। তো আমরা যখন আসলে এখনো এই রাজনীতির কথা বলছি, আমার কাছে মনে হয় দেশের প্রশ্নকে, দেশের আপামর জনগণের স্বার্থটাকে আমার সামনে রাখা উচিত। তারপরে গিয়ে আমার দলের যেই সকল পলিসি আমি নির্ধারণ করছি সেখানে আমাদের মনোযোগ রাখা উচিত। কিন্তু কখনোই আসলে উনি এটা করে গিয়েছে, আমি সেটার রিভেঞ্জ তুলবো, এখন পারছি না, আবার 10 বছর পরে গিয়ে রিভেঞ্জ তুলবো, এটার মধ্যে দিয়ে আসলে ক্ষতি হচ্ছে দেশের যেই সার্বিক মানুষজন চেয়েছিল যে এই 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশের এক ধরনের উন্নতি ঘটবে, একটা নতুন ন্যারেটিভ দিতে হবে, একটা আসলে নতুন ন্যারেটিভ আসবে, নতুন রাজনীতি দিতে হবে। আমরা আসলে ওই ধরনের কর্দমাক্ত জায়গার মধ্যেই আসলে ঘোরাফেরা করছি। এটাকে যে এলিভেট করা, উত্তরণ করা, সেটা আসলে আমাদের মধ্যে থেকে সচেতন ভাবে এটা করতে হবে। এটা পারছি না কারণ আমরা ওই, আপনি যেটা বললেন, এটা তো এই প্রতিহিংসার রাজনীতি তো একটা কারণ, কিন্তু আমরা আসলে নয়া বন্দোবস্তের কথা বলছিলাম। নয়া বন্দোবস্তে আমরা ইনক্লুসিভিটির কথা বলেছি, নয়া বন্দোবস্তের ক্ষেত্রে আমরা মিডিয়ার স্বাধীনতার কথা বলেছি, নয়া বন্দোবস্তের কথার জায়গায় আমরা বলেছি যে দেশের সবগুলো সেক্টরে যে আমলাতন্ত্র ধরে উন্নয়ন, এই যে পুলিশের যে জনবান্ধব না হয়, এরকম তো অসংখ্য ক্যারেক্টারিস্টিক্স এটার মধ্যে ইনক্লুডেড। আমরা এগুলো ভেবেছি, কিন্তু এগুলোকে রিয়েলিটিতে আসলে রূপান্তর করার জন্য যে ইফোর্ট দেওয়া, সেটাতে না গিয়ে আমরা ওই যে নতুন মোড়াকে পুরনো বন্দোবস্তের মধ্যেই আসলে ঘুরপাক খাচ্ছি। আমার মনে হয় যে এটা আসলে আমরা যদি সচেতনভাবে ডিসিশন নেই, যে একটা তো ধাক্কাও ছিল 5ই পরবর্তী সময়ে দেশের আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা তো আসলে বুঝে উঠবারও একটা বিষয় ছিল। আমার মনে হয় এখন যে পরিস্থিতি, এটা তো ওই 5ই আগস্ট পরবর্তী যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল, তখন তো আমরা ভাবতে পারছিলাম না, নতুন পরিস্থিতি সামাল দেবার জন্যই আমাদেরকে আসলে রাত দিন দৌড়তে হয়েছে। আমাদের ভাবা উচিত যে এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মানে বাইরের দুনিয়া তো এক ধরনের ডিকটেট করে আমরা কি করব না করব, কিন্তু আমার মনে হয় যে সকল রাজনীতিবিদরা এখন আছেন, আমি সকল দলের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যেই বলবো, এখানে আরেকজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ আছেন, আমি বলবো যে আমাদের চিন্তা প্রক্রিয়ার ভেতরে চলো আমরা এই সিদ্ধান্তটা নেই যে এই যে পরিবর্তনের কথা আমরা বলছিলাম, সেই পরিবর্তনটাকে আমরা দৃশ্যমান করে তুলব। শুধু এটা আমরা বাইরের অন্যান্য যেই পয়েন্টগুলো আছে বা বাইরে যারা কাজ করছে আমরা দেখছি সেই জায়গাগুলোর উপরে ডিপেন্ড করে না, কারণ রিয়েলিটি কখনো স্থির কিছু না, এটাকে আমরা বদলাতে পারি আমাদের চিন্তার মাধ্যমে। নতুন চিন্তা এবং পুরাতনকে ভেঙে নতুন করে কিছু নতুন সমাজ গঠন, কারণ আমাদের সমাজগুলো ভেঙে গেছে। রহমতুল্লাহ ভাই, আসলে আমাদের নাজিফা যেটি বলছিলেন যে আসলে আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে, কিন্তু আমরা চিন্তা বদলাতে পারছি না কেন? নাজিফার অভিযোগ, আমরা কিন্তু সেই পুরনো কর্দমাক্ত সময়ের মধ্যেই ঘুরপাক খাচ্ছি, বা আমরাও এক ধরনের রিভেঞ্জ অবস্থানের মধ্যেই আছি এখনো। এটি আসলে কেন? বর্তমান তো পরিবর্তিত সময় এক ধরনের প্রত্যাশা আমাদের মধ্যে জন্ম নিয়েছে। এটা সুষ্ঠু রাজনীতি, সুষ্ঠু দেশ, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সাধারণ মানুষ সবসময় কামনা করে। এখানে কি হয়েছে, আপনার 90 পর্যন্ত স্বৈরাচার এরশাদ ছিল। ইভেন আপনি স্বাধীনতার মহান যে মুক্তিযুদ্ধ, সে মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা কী ছিল? মূল আকাঙ্ক্ষা ছিল মানুষের মৌলিক অধিকার, মানবিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাম্য, মানবিকতা প্রতিষ্ঠা করার। তো গেল পুরনো ইতিহাস, কিন্তু 5 আগস্টের পরে তো পরিবর্তন চেয়েছি। 5 তারিখের পরে কেন, আগের থেকেই তো আমরা পরিবর্তন, আগের থেকে তো পরিবর্তন হবার সুযোগ ছিল না আমাদের। আমরা এক ধরনের ফ্যাসিবাদী শোষণের মধ্যে না না, আপনি ধরেন না, ঠিক আছে, আপনি আপনার মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে হত্যা করলো যারা, এরপরে এই গণতান্ত্রিক অধিকার, বহুদলীয় রাজনীতিকে কে সৃষ্টি করলো? সেটি জিয়াউর রহমান প্রবর্তন। জিয়াউর রহমান সাহেব, এই যে জুন মাস, এই জুন মাসের 16 তারিখ 1975 সাল, এই জুন মাসের 16 তারিখে সকল গণমাধ্যমকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিবুর রহমান। আপনার এই শেখ মুজিবুর রহমানের ওই যে 3.5 বছরের যে শাসনামল, বাকশালী শাসনামল, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা, এটি কি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল? সকল গণমাধ্যম নিষিদ্ধ করা, সেটা কি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল? মানুষের প্রত্যাশা যে ছিল, সেই প্রত্যাশা পূরণ করেছেন জিয়াউর রহমান সাহেব। না, সেটি তো গেল পুরনো ইতিহাস। এরপরে তো আমাদের 90 গেছে, 24 আসলো। 24 পরবর্তী সময়ে আমাদের যে প্রত্যাশা, নতুন এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন চিন্তা করা, নতুনভাবে ভাবা। আমি যে আমার সহ আলোচক কিছু কথা বলেছেন তো, যে আপনার ওই যে প্রতিহিংসার রাজনীতির যে 54 বছরের কথা বলেছেন তো, সেই কারণে আমি একটু পিছনে গিয়েছিলাম। আপনি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হ্যাঁ মামলা হয়তো হয়েছে, কিন্তু রিমান্ড, তারপরে এই যে আপনার ভ্যান গাড়িতে তোলা, এই সমস্ত কালচার ছিল না। এই কালচার শুরু করেছে আওয়ামী লীগ।
সেই অর্থাৎ জায়গা থেকে তো প্রতিহিংসাটা শুরু সেই করেছে প্রতিহিংসার রাজনীতি তো আমরা 5ই আগস্টে- নির্বাসনে আমরা পাঠিয়েছি। 5ই আগস্টের পরে আপনি যেই প্রত্যাশার কথা বলেছেন, সেই প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার খুব প্রয়োজন। সেইখানে আপনি এখন কিন্তু সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য তো সুষ্ঠু পরিবেশও প্রয়োজন। সুষ্ঠু পরিবেশ কারা তৈরি করবে? সুষ্ঠু পরিবেশের জন্য কতদিন লাগে? 1975 সালের শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে, এরপরে আপনার জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় আসলেন এবং জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় এসে 3 মাসের মধ্যে দেশের সমস্ত কিছু তিনি নিয়ন্ত্রণ করেছেন। ইতিহাস সাক্ষী, ওটা বাদ দেন। 90 সালে 1990 এরশাদের পতনের পরে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে কিন্তু একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল, এটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না, আমরা ভুল করি। বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে এনে একটা তত্ত্বাবধায়ক একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট করা ছিল। সেই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে নির্বাচনটা করেছিল 91-এর স্বাধীন বাংলাদেশের আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন বলা হয় 91 নির্বাচনকে। সেই নির্বাচন করতে কয়দিন সময় লেগেছিল? 3 মাস। তো 3 মাসের মধ্যে আপনি স্বৈরাচারী এরশাদের সমস্ত কিছু যদি জঞ্জাল দূর করে আপনি একটু সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন, আজকে 15 বছর 17 বছরের জঞ্জাল দূর করতে না হয় 6 মাসই লাগার কথা ছিল, না হয় 1 বছরই লাগার কথা। অতীতের সকল ফ্যাসিস্টকে তো শেখ হাসিনা হার বানিয়েছে, রাষ্ট্রের তো সকল সে প্রতিষ্ঠান। কারণে তো আমি 3 মাসের জায়গায় 6 মাস দিতে রাজি, সেটি- 6 মাসের জায়গায় 1 বছর না, দিতে রাজি। না, সেটি এই তো জন্য আপনি নির্বাচন দিলেই কি সব সংকট সমাধান হয়ে নির্বাচন যাবে? নির্বাচিত নির্বাচন সরকার একটি ছাড়া, একটি মাত্র পথ, কিন্তু এছাড়াও নির্বাচিত তো আরো অনেক কিছু সরকার আছে। ছাড়া জনগণের পালস বোঝার মতো অনির্বাচিত সরকারের নেই। অতএব নির্বাচিত সরকারের মধ্য দিয়েই জনগণের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটা পূরণ করা জনপ্রতিনিধিরাই করতে পারে, এটা ছাড়া অন্য কেউ করতে পারে। এটা অলরেডি ওনারাই বলছেন, আমাদের যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তারা আমাদের রক্ত, শ্রম, ঘাম, আমাদের কষ্টে, আমাদের শ্রমের বিনিময়ে কিন্তু অর্জিত এই সরকার। তাদের যদি কোনো রকমের দুর্নাম হয় সেটা কিন্তু আমাদের জন্য কষ্টকর, আমাদের গায়ে বাঁধে, আমাদের ইগোতে বাঁধে। অতএব তাদেরকেও সতর্কতার সঙ্গে আস্তে আস্তে একটা পরিবেশ তৈরি করা দরকার, যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি মানুষ যাতে অনীহা প্রকাশ না, আকাঙ্ক্ষাটা কি শুধুই ভোট? নো রহমতুল্লাহ ভাই, নো, একটি সুন্দর আগামী দিনের সুন্দর একটি নতুন দেশ, বাংলাদেশ, সুন্দর একটা সেই বাংলাদেশ সমাজ। কে করবে? সেই জায়গাটা আপনি কিভাবে যাবেন? সেই জায়গাটা যাওয়ার জন্যই আপনাকে জনগণের পছন্দের সরকার হতে হবে। জনগণের পছন্দের সরকার ভোট ছাড়া অন্য কোনো মাধ্যমে করা সম্ভব না। না, সেটি তো এই অন্তর্বর্তীকালীন সরকার করবে বলে করবে বলে, কিন্তু আমরা তো এখন নানান দেখিনি। ধরনের উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে, হ্যাঁ, আপনাদের উদ্যোগ সাথেও তো নিয়েছেন। আলোচনা হচ্ছে। হ্যাঁ, আমরাও চাই তাদের উদ্যোগটা সফল হোক। আমরাও প্রত্যাশা করি তাদের যে মানুষের যে চাওয়া, সেই চাওয়াটা ওনারা পরিপূর্ণভাবে প্রত্যাশা কিন্তু আপনারা করতে কি পারেন। কনফিউজড কোনো কারণে? হ্যাঁ, কনফিউশন তো বিভিন্নভাবে হচ্ছে। কারণ কি, মানে এই আপনি ধরেন confusion-এর কারণ কি? যেই সরকারকে আপনারা এত ওন করেন সেই সরকারের কর্মকাণ্ডে আপনারা কনফিউজ কেন হচ্ছেন? অনভিজ্ঞতার অভাব আছে। এই সরকারের ইচ্ছার কোনো ঘাটতি আছে সেটা আমি মনে করি না। ইচ্ছা হয়তো আছে, অনভিজ্ঞতার ঘাটতি আছে, আর কিছু কার্যক্রম ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হচ্ছে, যেটা আমরা কোনো অবস্থায় কামনা করি না, সেই এবং সেটা আমি প্রশ্ন কারা বলতেও চাই তুলছে? না। সেই প্রশ্নগুলো জনগণের মাঝেই সৃষ্টি হচ্ছে। জনগণের সঙ্গে তো আমরা মিশি, আপনিও মেশেন, উনিও মেশেন। জনগণের মধ্যেই তো একটা সংশয় তৈরি হয়েছে। এই সংশয় দূর করার দায়িত্ব কিন্তু সরকারের। জি, এবং ধন্যবাদ। তারা যদি এভাবে বেশি দিন চলতে থাকেন তাহলে এই সংশয়টা আরো বেশি বৃদ্ধি পাবে। নাজিফা জান্নাত, শুধুই অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকারের একার দায়, না রাজনৈতিক দলগুলোরও সংস্কার সংশোধনের দরকার আছে, এবং তারা কি নতুন কিছু দিতে পেরেছে? প্রশাসক হিসেবে আসলে দেশ চালাবার জন্য যেই দক্ষতা প্রয়োজন সেটাই তাদের ঘাটতি আছে, এটা অলরেডি আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। তাদের সদিচ্ছা আছে, সেটা ঠিক, এবং সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারও যদি কোথাও আসলে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, বা সে যদি আসলে এই যে জনগণের এক্সপেকটেশন সেটা যদি সে ঠিকঠাক মিট করতে না পারে, সেক্ষেত্রে তার সমালোচনা করবার অধিকার। না, সরকার তো সমালোচনা করবার জন্য আহ্বান জানিয়েছেন যে তাদের সমালোচনা করুন। না, সেই জায়গা থেকেই বলছি, তো সেটা তারা করতে পারেন, কিন্তু এই জায়গাটা আমরা বারবার দেখতে পাচ্ছি যে সংস্কার না নির্বাচন,
এই যে জায়গাটাকে মুখোমুখি করা হচ্ছে, এটা আসলে খুব একটা করবার প্রয়োজন আছে কি না, মানে এখানে আমার মনে হয় এটাকে আসলে খুব স্মার্টলি হ্যান্ডেল করার বিষয় আছে। যে সংস্কার করা হচ্ছে, তাহলে কি কি জায়গায় আমরা সংস্কার করতে পারি, আপনারা সেটা ট্র্যাক রাখতে পারেন। আপনাদের জন্য তো সবসময় ডোর ওপেন তাদের, যে সংস্কার করার বিষয় আছে, তাহলে কোথায় কোথায় সংস্কার হচ্ছে, কি কি সংস্কার হচ্ছে, কতদিন সময় লাগবে আপনারা জানান। এরপরে তো আর দেশটা তো আসলে খুব বেশি দিন এইভাবে নির্বাচিত সরকার ছাড়া চলতেও পারে না, সেটারও তো একটা বাইন্ডিংস আছে। তাহলে আপনার সংস্কারের একটা ম্যান্ডেট আপনাদের আছে, সেটা আপনারা কত তাড়াতাড়ি করতে পারবেন, সেখানে আমাদের কি কি হেল্প প্রয়োজন সেটাও আপনারা জানান, আমরা সেখানে সহযোগিতা করি। জান্নাত, আমরা আরেকটি প্রসঙ্গে জানতে চাচ্ছি, আমরা একটু শেষ দিকে অনুষ্ঠানের 2021 সালের একটি খবর, অতিরিক্ত ডিআইজি হলেন হারুন, আলোচিত ডিবির হারুন। দৈনিক ইত্তেফাকের খবর ছিল, যিনি রাজনৈতিক নেতা, সাংবাদিক, সমাজের এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যাদেরকে তিনি তার অফিসে তুলে নিয়ে বা দাওয়াত খাওয়ানোর অজুহাতে নিয়ে যাননি এবং শাসাননি। এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা বারবার তাকে নানানভাবে পুরস্কৃত করেছেন, নট অনলি হারুন। এরকম যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে, যারা সাধারণ মানুষকে জিম্মি করতে পারতেন, তাদেরকে পুরস্কৃত করেছেন। এটি আসলে কেন একজন শাসক কখন এই টাইপের প্রশাসকদের উপরে নির্ভরশীল হয়ে যায়? তিনি আসলে দেশের জনগণের ম্যান্ডেট পাওয়ার বা তাদের সমর্থনের উপরে নির্ভর করার চাইতে অনেক বেশি তার যে আমলাতন্ত্র, এই পুলিশি যে ব্যবস্থা, তাদের উপরেই আসলে তিনি নির্ভর করেছিলেন দেশের মানুষজনকে জিম্মি করবার জন্য। এবং তিনি আসলে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, সেটার আসলে আলটিমেট কন্ট্রোল নেওয়ার জন্য এই ধরনের ক্যারেক্টারগুলোকে তৈরি করেছিলেন এবং তাদেরকে পুরস্কৃত করেছিলেন। যে কে আসলে, তাদের মধ্যে মনে হয় এরকমই প্রতিযোগিতা ছিল যে কে আসলে কত বেশি জনগণকে জিম্মি করতে পারছে। শাহবাগ থানায় আমিও এক রাত ছিলাম, তখন আসলে আলোচনা প্রসঙ্গক্রমে তারা বলছিলেন যে যারা আসলে অন্যায় করেনও না, এরকম মানুষজনকেও তাদের ধরে আনতে হতো দেখাবার জন্য যে এই মাসে তিনি এতগুলো মানুষকে আসলে ধরতে পেরেছেন। মানে এটার একটা লক্ষ্যমাত্রা তাদের সেট করে দেওয়া হতো, এটার উপরে ডিপেন্ড করে তাদেরকে প্রমোশন দেওয়া হতো। আপনি দেখেন যে একটা লোক হয়তো অন্যায় করেও নাই, যে অন্যায় কোথাও একটা সমালোচনা করেছে তার তো রেহাই নাই, কিন্তু যে আসলে কোথাও কোনো সমালোচনাও করে নাই, কোনো ধরনের এই ধরনের আলোচনার মধ্য দিয়েও জানে, সেও তো কোথাও একটা ছিল যেখানে এই ধরনের সমালোচনা হয়েছে বা তার বোঝা গেছে যে সে বিপক্ষ মতের লোক, বিরুদ্ধে মতের লোক, তাকে হচ্ছে গিয়ে ধরে আনা হতো দেখাবার জন্য যে হ্যাঁ আমি কোটাটা পূরণ করছি, আমার প্রমোশন জরুরি। রহমতুল্লাহ ভাই, একই বিষয়, প্রশাসনের মধ্যে এরকম অজস্র চরিত্র শেখ হাসিনা তৈরি করেছিলেন, আমরা কি সেই সকল চরিত্র থেকে এখন মুক্তি পেয়েছি, না এখনো আমাদের প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, যেই কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুরি বা ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব দূরত্ব এবং অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে থেকে তারা স্যাবোটাইজ করবার চেষ্টা করছে? আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদ বাহিনী তৈরি করেছিল, পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে, বিভিন্ন জায়গায়। তো এই পুলিশের মধ্যে যে ফ্যাসিবাদ বাহিনী, এই ফ্যাসিবাদ বাহিনী তো কয়জনকে, 2-4-5 জনকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত কিছুই তো আছে, আর কিছু আছে যাদেরকে পালিয়ে যেতে সুযোগ দেওয়া হয়েছে, আর কিছু আছে এখনো গ্রেফতার করার হাত ধরা ছোঁয়ার বাইরে। কারা ধরছে না? ওই ফ্যাসিবাদের ভূত যেখানে যেখানে লুকিয়ে আছে। এবং এই ফ্যাসিবাদের ভূত তো যে কোনো সময় তাদের স্বার্থ চরিতার্থ করবে। এবং এজন্যই বলেছি যে এই সরকারের অভিজ্ঞতার যথেষ্ট অভাব রয়েছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকদেরকে সেট করছে, তাদেরকে তোয়াজ করে বিভিন্ন জায়গায় সেট হচ্ছে, কিন্তু একসময় তারা কিন্তু এই সরকারের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগ তো শুধু নামকাওয়াস্তে একটা ফ্যাসিবাদ না, তারা একেবারে প্রাতিষ্ঠানিকভাবে ফ্যাসিবাদ। তো প্রতিটা প্রতিষ্ঠান কিন্তু তারা ফ্যাসিবাদের আখড়ায় পরিণত করেছিল। তো তাদের সমস্ত নখদর্পণে সব কিছুই আছে। সাপ যেমন এক কোণা থেকে বসে থাকে সময়মতো ছোবল মারে, ঠিক এই ফ্যাসিবাদের ভূত যেখানে যেখানে রয়েছে তাদেরকে এই একটা নর্মাল গভর্নমেন্ট বলতে অনভিজ্ঞ আবেগের সরকার, একটা আবেগের সরকার, তাদের পক্ষে এই ধরনের ফ্যাসিবাদের ভূত, রন্ধ্রে রন্ধ্রে চেপে বসা ভূত, এগুলো নির্ণয় করা তাদের পক্ষে সম্ভব না। ধন্যবাদ আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ, নাজিফা জান্নাত, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি।
সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।